নমস্কার, পথিকের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আলিপুর জেল মিউজিয়ামে। জেলটি তৈরি করা হয়েছিল ব্রিটিশদের দ্বারা 1906 সালে। তো এই জেলে যাদেরকে বন্দি করা হয়েছিল তাদের ভেতরে উল্লেখযোগ্য নাম হয়তো আপনারা সবাই জানেন: নেতাজি সুভাষচন্দ্র বোস, পণ্ডিতজি জওহরলাল নেহেরু এবং প্রমুখ। আপনাদেরকে অবশ্যই এটা জানিয়ে রাখি যে 2019 সালে, মানে আজ থেকে কিছু বছর আগেই কিন্তু এই জেলটিকে অফিসিয়ালি একটি সংগ্রহশালা এবং জাদুঘরে পরিণত করা হয় এবং এই জেলের তৎকালীন যারা বন্দী ছিলেন তাদেরকে বারুইপুরের জেলে ট্রান্সফার করে দেওয়া। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আলিপুর মিউজিয়ামে যাওয়ার জন্য সবথেকে সহজ উপায় কিন্তু যতীন দাস পার্ক মেট্রো থেকে নেমে অটো করে যাওয়া। অটো আলিপুর মিউজিয়ামের ঠিক গেটের সামনে নামিয়ে দেয়। মিউজিয়ামে ঢুকেই এই রাস্তাটি দেখতে পাবেন, আর ডান দিকে প্রবেশদ্বার। এখানে দেখুন সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা পজ করে একটু দেখে নেবেন। ঢুকেই টিকিট নিয়ে আমরা এগিয়ে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই প্রবেশপথ যেখানটা দিয়ে আমরা এলাম। এই সাইডে টিকিট কাউন্টার রয়েছে এবং এখানে একটি হস্তশিল্পের বিপণনী কেন্দ্র রয়েছে, আপনারা চাইলে সেখান থেকেও কিছু কিনতে পারেন। এইটা কিন্তু বিল্ডিংটা শুরু হচ্ছে, এর উপরে কিন্তু দেখতে পাচ্ছেন সেই ক্যাফেটেরিয়া একটা এরিয়া মতো রয়েছে। ঢোকার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এরকম অ্যারো দিয়ে দিয়ে কিন্তু বলা আছে যে কোন দিকে কি আছে। তো কিন্তু বাদিক থেকে ঢুকেই এরকম একটি ম্যাপ দেখতে পাবেন যেখানে পুরো মিউজিয়ামের মানচিত্র কিন্তু দেওয়া রয়েছে। এবারে আমি প্রবেশ করতে যাচ্ছি সেই সমস্ত কক্ষের দিকে যেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামীদেরকে বন্দি করে রাখা হয়েছিল। এখানে দেখুন এখানে অ্যারোতে দেওয়া আছে পুরো নাম সহ যে ডক্টর বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস, নেতাজিকে এখানে রাখা হয়েছিল। এনাদের সবারই নাম হয়তো আপনারা ইতিহাসের পাতায় পড়েছেন এবং জানেন। তো এনাদের সকলকেই কিন্তু এই জেলে বন্দি করে রাখা হয়েছিল ব্রিটিশদের দ্বারা। এই প্রাচীরের উল্টো দিকেই আছে সেই সব মনীষীদের বন্দিদশার নিদর্শন যাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। এখানে ভেতরে ঢুকে এই একটা বেশ বড় খোলা জায়গার মধ্যে রয়েছে এই দ্বিতল ভবন, যার মধ্যে খুব ছোট ছোট কক্ষে রাখা হয়েছিল স্বাধীনতা সংগ্রামীদের। চলুন প্রত্যেকটি কক্ষ যতটা সম্ভব ডিটেলসে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আর এই দেখুন, এখানে ডক্টর বিধানচন্দ্র রায়কে বন্দি করে রাখা হয়েছিল 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখানে কিন্তু এই সেলগুলো ছিল যেটা এতক্ষণ আপনাদেরকে দেখালাম, এবং এরপরেই কিন্তু এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠে গেলে এর দ্বিতীয় তলে প্রবেশ করে। দোতলার এই কক্ষে নেতাজি সুভাষচন্দ্র বসুকে রাখা হয়েছিল। যে অডিও এখানে স্ক্যান করে পাচ্ছি সেটি আপনাদের জন্য দিলাম কিছুটা অংশ। নেতাজি সুভাষচন্দ্র বসু আইন অমান্যের অপরাধে এই ভবনের এই কক্ষে 1930 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত কারারুদ্ধ ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি মিত্র শক্তির বিরুদ্ধে আজাদ হিন্দ ফৌজ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে নেতৃত্ব দিয়েছিলেন। আচ্ছা, এটাই কিন্তু ছিল নেতাজি কক্ষ ভবন যেটা আপনাদেরকে দেখালাম। এইটারই দ্বিতলে নেতাজিকে রাখা হয়েছিল। এখান থেকে বেরিয়ে ঠিক তার উল্টো দিকেই কিন্তু ফাঁসি মঞ্চ। চলুন এবার ফাঁসি মঞ্চের দিকে যাওয়া যাক। জেলের এই অংশে যেসব বন্দীদের ফাঁসির সাজা দেওয়া হতো তাদেরকে রাখা হতো। প্রথমেই দেখুন, ইনি হলেন দীনেশ গুপ্ত, যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল রাইটার্স বিল্ডিংয়ে আক্রমণ আর লেফটেন্যান্ট জেনারেল সিমসনকে হত্যা করার জন্য। এটি আপনারা দেখতে পাচ্ছেন একটি সেলের ভেতরে কিন্তু ওপেন রাখা হয়েছে যেখানে ঢোকা যায়। এখানে দুজনার থাকার ব্যবস্থা কিন্তু ছিল। এই সাইডে একটি বেড উঁচু করে দেওয়া আছে এবং তার ঠিক অপোজিট সাইডে আরেকটি বেডও দেওয়া আছে।
এই একই ঘরে কিন্তু এনাদের শৌচাগার থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা ছিল। তো এতটুকু সেলের ভেতরে কিন্তু তখনকার কয়েদিদের, আমাদের স্বাধীনতা সংগ্রামীদেরকে এখানে বন্দি করে রাখা হতো। আচ্ছা, এটাই কিন্তু সেই সব পরীক্ষার কক্ষ, যেখানে মানুষ যাদেরকে ফাঁসিতে এখানে সাজা দেওয়া হতো তাদের মরদেহকে এখানে এনে অটোপসি করা হতো। এবং তারপরে এর ঠিক উল্টো দিকেই ছিল কিন্তু এই ভবন, যেখানে নৃশংসতা এতটাই বেশি ছিল যে যাদেরকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হতো তাদেরকে এখানে রাখা হতো, এখানে ফাঁসির পুরো প্রক্রিয়াটাকে দেখার জন্য, যাতে তাদের ভেতরে ত্রাস তৈরি হয় এবং তারা সত্যি কথাটি ব্রিটিশদেরকে বলে দেয়। তো এইভাবে আমাদের স্বাধীনতা সংগ্রামীদেরকে কিন্তু এখানে অত্যাচারিত করা হতো এবং তার একটি ছোট্ট নিদর্শন এখনো কিন্তু এই মিউজিয়ামে রয়েছে। এখানেই কিন্তু দেখতে পাচ্ছেন সেই ফাঁসির মঞ্চ, যেখানে আমাদের বিপ্লবীদেরকে ফাঁসির দণ্ডে যাদের দণ্ডিত করা হতো তাদেরকে এখানেই তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ হতো। এবং তারপরে কিন্তু এই যে জায়গাটা রয়েছে, এখানে একটি কাচের ডোর মতো করা রয়েছে, এইখানটা দিয়ে কিন্তু তাদের শবদেহকে বের করে আনা হতো এবং তারপরে এইখানে যে ঘরটি রয়েছে এখানটাতেই কিন্তু তাদের অটোপসি করা হতো। এই দেয়ালে ডিটেলসে লেখার মাধ্যমে তুলে ধরা হয়েছে আমাদের ফাঁসির সাজাপ্রাপ্ত স্বাধীনতা সংগ্রামীদের জীবনের শেষ কিছু সময়ের ছবি, যেমন দীনেশ গুপ্ত, সত্যেন্দ্রনাথ বসু। তাছাড়া এই ফাঁসির মঞ্চ সম্পর্কিত বেশ কিছু তথ্য এখানে লেখা রয়েছে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই জেলে যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই শহীদদের নামের তালিকা কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, যাদের মধ্যে অনেকেরই নাম হয়তো আপনারা জানেন। আচ্ছা, এইটি কিন্তু নেহেরু কক্ষ, এখানটাতেই পণ্ডিত জওহরলাল নেহেরুকে কিন্তু বন্দি করে রাখা হয়েছিল এই সেলের ভেতরে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্দিরা গান্ধীর একটি স্ট্যাচু কিন্তু রাখা হয়েছে। বলা হয় যেই সময় জওহরলাল নেহেরু এখানে বন্দি ছিলেন, ইন্দিরা গান্ধী তার সঙ্গে দেখা করতে আসতেন এবং তিনি কিন্তু এই গাছের নিচে বসেই ওনার সঙ্গে যে সময়টুকু দেওয়া হতো 15-20 মিনিট ওনার সঙ্গে কথা বলতেন। এই সেলটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু জওহরলাল নেহেরুকে বন্দি করা হয়েছিল। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটি হলো পুরনো গুদাম ঘর, যেখানে কিন্তু এখন একটি লাইব্রেরি এবং সেমিনার কক্ষ তৈরি করা হয়েছে। চলুন দেখি ভেতরটায় কি কি আছে। এই কক্ষের ভেতরে এত দারুণ দারুণ পেন্টিংস রয়েছে যে চোখ সরানো যাচ্ছে না। তৎকালীন বাংলার স্বাধীনতা সংগ্রামীদের বন্দিদশার পাশাপাশি এই গ্যালারিটা বহন করছে সেই বাংলার রূপ যা সাহিত্য ও সংস্কৃতিতে ছিল অনবদ্য। বাংলার শিল্পকর্ম এবং সমৃদ্ধ ইতিহাসের খুব ছোট্ট একটি নিদর্শন আলিপুর মিউজিয়ামের এই কক্ষটি। এই গ্যালারি থেকে বেরিয়ে সামনেই রয়েছে এই বিশাল খোলা প্রাঙ্গণ, যেটি এই জেলের একদম মধ্যভাগ। এরই একপাশে রয়েছে সেল নাম্বার 1 and 2, যেগুলি ছিল সাধারণ কক্ষ। আচ্ছা, এই যে সেলটা 1 এবং 2 নম্বর সেল, চলুন আপনাদেরকে দেখাই। এই সেলগুলো কিন্তু এতই ছোট, এখানটায় বাইরে লেখা ছিল যে এর ভেতরে কিন্তু 50 জন করে রাখা হতো। আপনারা দেখতে পাচ্ছেন এখনই কিন্তু এই সেলের ভেতরে একদম অন্ধকার পুরোপুরি। ভিডিওতে যদিও একটু আলো দেখাচ্ছে, কিন্তু এখানে কোনো আলো বাতাস ঢোকে না, জাস্ট এতটুকু ছোট্ট একটু জায়গা রয়েছে এবং এইটুকু একটু জায়গার ভেতরে কিন্তু কত যন্ত্রণাদায়ক ভাবে কয়েদিদের রাখা হতো। এইটুকু জায়গায় 50 জনকে রাখা হতো এবং খুব সম্ভবত এই কর্নারটায় তাদের বাথরুমের ব্যবস্থা করা ছিল। কিন্তু আপনারা জাস্ট ভাবুন, এইটুকু একটা জায়গায় 50 জনকে রাখা হতো সেই সময়ে। একই রকম ভাবে এটি কিন্তু আরেকটি সেল, এখানেও এত ছোট্ট একটি জায়গায় কিন্তু 50 জনকে রাখা হতো। এটা কিন্তু পুরোটা এরকম দেখতে। এই গেটটা দিয়ে কিন্তু আমরা ঢুকেছিলাম। এই দুটো রুম আমি আপনাদেরকে দেখালাম, এরপরেও কিন্তু এই সাইডটায় কিছুটা জায়গা রয়েছে এবং এইখানে দোতলাতেও কিন্তু কয়েদিদের রাখা হতো, যেটা এখন সিঁড়িতে কিন্তু দরজা দিয়ে আটকানো রয়েছে। এইটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু তাঁতকল। এখানে সেই সমস্ত কয়েদিদেরকে আনা হতো যারা সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হতেন, মানে যাদের ফাঁসি হতো না কিন্তু তাদের সশ্রম কারাদণ্ড হতো। তো এখানেই কিন্তু তাদেরকে দিয়ে বিভিন্ন কাজকর্ম করা হতো। এখানটা এখনো দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু তাঁতের জিনিস রয়েছে, মানে যেটাকে আমরা হ্যান্ডলুম বলি। এইখানটায় কিন্তু হ্যান্ডলুমের বেশ কিছু মেশিনস আছে।
আচ্ছা, এখানটায় দেখুন, এটা কিন্তু আন্দামান সেলুলার জেল যেটা ছিল সেইটার কিছুটা অংশ এখানটায় দেখানো হয়েছে। এটার নাম, এই বিল্ডিং এর নাম কিন্তু দ্বীপান্তরে বন্দি জীবন বলে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাচুটা আছে, মানে কতটা নৃশংস মানে বর্বরতার সঙ্গে অত্যাচার করতো আমাদের তখনকার বন্দীদের, স্বাধীনতা সংগ্রামীদেরকে। এবং এই আন্দামান সেলুলার জেলের বন্দীদের উপরে যে অত্যাচার করা হতো তার বেসিসে যে সেলটা তৈরি, সেটার একটি মিনিয়েচার কিন্তু এখানটায় তৈরি করা আছে। এখানটায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু আন্দামান সেলুলার জেল যেটা, সেটার মিনিয়েচার। এটা কিন্তু একটি ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারের ভেতরেই কিন্তু সেই সময় ব্রিটিশ দের জন্য যারা কাজ করতেন, এই আলিপুর জেলের যারা তত্ত্বাবধান করতেন তারা থাকতেন। সেই সময় তো বড় বড় কোনো সার্ভেইলেন্স ক্যামেরা বা এরকম কিছু ছিল না, তো এই ওয়াচ টাওয়ারকে ঘিরেই কিন্তু পুরো আলিপুর জেলটা তৈরি করা হয়েছিল এবং এখান থেকে পুরো জেলের উপরে কিন্তু নজরদারি রাখা হতো। এই ওয়াচ টাওয়ারটাই কিন্তু উপরে ওঠা যায় এবং উপর থেকে পুরো জেলটাকে কিন্তু এরকম দেখতে লাগে। এখানে কিন্তু একটি বোমার প্রতিকৃতি রাখা রয়েছে। এখানে মানিকতলা বোমা মামলায় ব্যবহৃত যে বোমা হয়েছিল তার অনুসরণে কিন্তু এই বোমাটি বানিয়ে রাখা হয়েছে। এখানটায় দেখতে পাচ্ছেন এখানে বোমাটা রাখা ছিল এবং তার ঠিক পেছনেই কিন্তু এখানে রয়েছে আরেকটি বিল্ডিং, যেখানে কিন্তু দেখানো হয়েছে যে তখনকার দিনে যাদেরকে এই জেলে বন্দি করে রাখা হতো তাদের জীবনযাত্রা কেমন ছিল। এখানটা দেখছেন, এদিকটা দিয়ে কিন্তু এসে এইখানটায় সেই বন্দি জীবনের সেলগুলো কিন্তু দেখানো হচ্ছে। এটা জেনারেল সেল ছিল খুব সম্ভবত, এটার ইনফরমেশন দেওয়া নেই। তো এত বড় বড় কিন্তু ঘর হতো, এখানে অনেকজনকে একসঙ্গে বন্দি করে রাখা হতো। এখানে ফোনের ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে যে প্রচুর আলো রয়েছে, কিন্তু আদতেও কিন্তু এত আলো নেই, ভীষণ অন্ধকার রয়েছে ঘরটাতে। সেখানে আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি বিল্ডিং কিন্তু বানানো রয়েছে, যেটা ওয়ার্ড নাম্বার 4। এখানে কিন্তু দেখানো হয়েছে সেই সময় যারা বন্দী ছিলেন তারা কিভাবে জীবনযাপন করতেন এবং তাদের প্রতি কতটা অত্যাচার করা হতো। তো চলুন তারই একটি ঝলক আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। এই কক্ষের ভেতরে কিছুই কিন্তু পরিবর্তন করা হয়নি। সেই সময় যেভাবে বেডগুলো বানানো ছিল সেগুলোই কিন্তু অক্ষত রয়েছে। বন্দীদের মূর্তিগুলো দর্শকদের বোঝার স্বার্থে বানানো হয়েছে। কক্ষের বাইরে দেখানো হয়েছে কয়েদিদের ওপর অত্যাচারের কিছু দৃশ্য। এটি আলিপুর জেলের স্ট্রিট নাম্বার 9, যেটা তৎকালীন সময়ে জেলের হসপিটাল হিসেবে ব্যবহৃত হতো। এখানে ঢুকেই সামনে রাখা রয়েছে একটি পিস্তলের স্ট্যাচু, যেটা দীনেশ গুপ্ত দ্বারা ব্যবহৃত পিস্তলের একটি প্রতিরূপ। এরপর দোতলায় এই কক্ষে ভারতের স্বাধীনতা সংগ্রামে বাংলার ভূমিকা সম্পর্কে অনেক তথ্য দেওয়া আছে। এই পুরো বিল্ডিংটাই কিন্তু সেই সময়ে হাসপাতাল ছিল, যেখানে এখানে যাদের বন্দি দশা চলতো তাদের চিকিৎসার ব্যবস্থা ছিল। তো এই পুরো বিল্ডিংটাই কিন্তু সেই সময়ের হাসপাতাল। এই বিল্ডিং থেকে বেরিয়েই বাঁদিকে রয়েছে এই খোলা জায়গাটি, যেখানে লাইট এবং সাউন্ড শো করা হয় বিকেলবেলা। এর জন্য টিকিট কিন্তু আলাদা করে নিতে হয়। এই দিকটা থেকে কিন্তু আমরা এলাম যেখানটায় তখনকার দিনের কয়েদিদের যেভাবে রাখা হতো সেই নিদর্শন রয়েছে, এবং তার ঠিক উল্টো দিকেই এখানে কিন্তু রয়েছে নজরুল কক্ষ। চলুন দেখা যাক এর ভেতরে কি আছে। আর এই কক্ষের ভেতরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত বিখ্যাত লেখনীগুলোর সাথে তার জীবনের বেশ কিছু মুহূর্তের ছবি তুলে ধরা হয়েছে।
আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের সবার অনেক ভালো লেগেছে এবং এই যে ইতিহাস বিজড়িত যে জায়গাটি রয়েছে তার সম্পর্কে কিছুটা হলেও তথ্য আপনাদেরকে আমি দিতে পেরেছি। সে আপনাদের পরিবারের সবাইকে নিয়ে এসে, কোনো বাচ্চা থাকলে তাদেরকে নিয়ে এসে একবার একটু এই জায়গাটা দেখিয়ে যান, তারা কিন্তু অনেক কিছু জানতে পারবে ইতিহাস সম্পর্কে, তাদের একটি আগ্রহ তৈরি হবে জানার। এবং অবশ্যই জানাবেন এই ভিডিওর শেষে নিচে কমেন্ট করে যে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো এবং কোন কোন জায়গায় ভিডিওটি আরও ইমপ্রুভ করা যেত। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি লাইক করে চ্যানেলটির পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।